করোনায় ঢাকার বাইরেই ১.৫ শতাধিক মৃত্যু। হাসপাতালে শ্বাসকষ্টে কাতরাচ্ছেন অধিকাংশ রোগী। অক্সিজেনের অভাবে চলে গেছে, আর একটু আগে দিতে পারলে হয়তো বাচ্চা যাইতো। শ্বাসকষ্ট। অনেক তো টেনশন বাবা, অনেক কষ্ট আমাদের। পথে ঘাটে নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। কঠোর বিধিনিষেধ না শিথিলতা, সে সিদ্ধান্ত নিতে চলছে বৈঠক। গিট্টির মধ্যে উষ্টা খায় পরে মাস্কটা পরে গেছে আমার এক আত্মীয় অসুস্থ, তারা দেখতে আসছে। মাস্ক পরাটা আসলে সব সময়ের জন্য জরুরি, সেটা আমাদের মানতে হবে। বিকেলে আসছে আরো ৬ লাখ ডোজের বেশি অ্যাস্ট্রাজেনেকা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর অভিজাত এলাকাতেই সীমাবদ্ধ এডিস নিধনের তৎপরতা। বস্তি এলাকায় ৬ মাসে ওষুধ না ছিটানোর অভিযোগ। ডেঙ্গু রোগীর তথ্য নিয়ে উত্তরে এলাকা ভিত্তিক কর্মসূচির পরিকল্পনা। দেশে একজন মানুষও থাকবে না গৃহহীন, বস্তিবাসীর জন্য আধুনিক আবাসনের আশ্বাস প্রধানমন্ত্রীর। গ্রামে ফিরতে চাইলে দেওয়া হবে জমি। মহামারীতে থেমে নেই কাজ। এ মাসেই ভায়াডাক্টে উঠবে স্বপ্নের মেট্রো রেল। ডিপোর ভেতরে ট্রায়াল শেষেই আনুষ্ঠানিক মহড়া। তৃতীয় চতুর্থ কোচ সেট আসবে আগস্টেই। মডেল পিয়া সময়ের সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। হেলেনা জাহাঙ্গীরের 2 সহযোগী গ্রেফতার নেওয়া হয়েছে আদালতে। এবং টি-20 সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। জয় দিয়ে মিশন শুরুর আশা মাহমুদুল্লাহর, সতর্ক অজিরা। শুরুতেই করোনা প্রসঙ্গ। কোভিড-19-এর ভয়াবহতায় বিপর্যস্ত পুরো দেশ। কোনোভাবেই কমছে না মৃত্যুর মিছিল। সেই সঙ্গে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় রাজধানীর বাইরে মারা গেছেন 157 জন। এর মধ্যে সর্বাধিক রাজশাহী মেডিকেলে 19 জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের হার বরিশালের সর্বোচ্চ 43%। আক্রান্তদের অনেকেই শ্বাসকষ্টের যন্ত্রণায় কাতরাচ্ছেন। আইসিইউ পেতে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে রোগী স্বজনদের। রিপোর্ট জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভয়ঙ্কর করোনার ভয়াবহ শ্বাসকষ্টে ভুগছেন অধিকাংশ রোগী। অক্সিজেনের ব্যবস্থা করতে না পারলেই নিভে যাচ্ছে প্রাণ। যে পরিবার স্বজন হারাচ্ছেন তারা বুঝতে পারছেন করোনার নিষ্ঠুরতা। হাসপাতালগুলোতে আইসিইউ তো মিলছেই না, শয্যা নিয়েও চলছে হাহাকার। যারা পাচ্ছেন তাদেরও প্রতিটি মুহূর্তই কাটছে আতঙ্কে। অক্সিজেন আর একটু আগে দিতে পারলে হয়তো বাচ্চা যাইতো। আমার আম্মা মারা গেছে কোভিড, শ্বাসকষ্ট, মারা গেছে। আইসে কিছু করতে পারি না, হসপিটালাইজ করতে পারি না। রাজশাহী মেডিকেলে কোভিডে একের পর এক প্রাণ হারাচ্ছেন রোগীরা। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। একদিনে হাসপাতালটিতে 19 জনের মৃত্যু হয়েছে। আইসিইউতে 95% রোগী হলো আপনার ডেড। অনেক তো টেনশন বাবা, অনেক কষ্ট আমাদের। মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহ মেডিকেলেও। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 17 জন মারা গেছেন। দেখো মৃত্যুপুরী, আজকে আমার মা গেছে। যদি এটা টেক কেয়ার ভালো না করে যারা যাচ্ছে সকলেই মারা যাবে এখানে। এই পর্যন্ত কাউকে বাঁচতে দেখি না। করোনায় বেসামাল বগুড়া। একদিনে জেলার 3টি কোভিড হাসপাতালে 15 জনের প্রাণহানি হয়েছে। আইসিইউর জন্য বারবার বসে থাকা সত্ত্বেও আইসিইউ পাচ্ছিলাম না। বরিশালেও প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। নগরীর শেরি বাংলা হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। রোগীর চাপ বেশি, মৃত্যু হারও বেশি। 5 দিন পূর্বে আইসিইউ দরখাস্ত দিয়েছি, আইসিইউ পাচ্ছি না। সিরিয়াল দিয়ে খাড়াই দেয়, কেউ পায় কেউ পায় না। প্রাণঘাতী ভাইরাসের দাপট হু হু করে বাড়ছে কুমিল্লায়। জেলায় একদিনে 13 জন মারা গেছেন, আর চাঁদপুরে মৃত্যু হয়েছে 13 জনের।
শুরু থেকেই করোনায় সংক্রমণ আর মৃত্যুর জাল ছড়িয়ে আছে চট্টগ্রামে। 24 ঘন্টায় জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। ডাক্তার বলছে আইসিউতে ভর্তি করাইতে, এখন আইসিউতে এখানে সিট নাই, কোনো আইসিইউ ম্যানেজ করা যাচ্ছে না এখানে। মৃত্যুহার বাড়তে শুরু করেছে সিলেটেও। জেলায় একদিনে 406 জন আক্রান্ত আর মারা গেছেন 10 জন। সংক্রমণ ও মৃত্যুহারে সূচক উঠানামা করছে খুলনায়। 24 ঘন্টায় নগরীর কোভিড হাসপাতালে 8 জন মারা গেছেন। উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে করোনা এখনও নিয়ন্ত্রণহীন। একদিনে মারা গেছেন 8 জন। একই অবস্থা চুয়াডাঙ্গায়, মৃত্যু হয়েছে 8 জনের। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজের সামনে আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। সাথীলা, আপনাকে ধন্যবাদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হাসপাতালের হিসেবে করোনা এবং উপসর্গ নিয়ে 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় এবং বাকি একজন করোনা নেগেটিভ হয়েও মারা গেছে এবং 11 জনের উপসর্গ ছিল। এর মধ্যে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেটি দেখছি যে আসলে গেল 1 থেকে 1.5 মাসের তুলনায় যদি রোগী ভর্তির সংখ্যা বলি, সেটি কিন্তু আসলে করোনা এবং উপসর্গ নিয়ে যারা আসেন তাদের সংখ্যাটি কমেছে। আজকে গেল 24 ঘন্টার হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাদের এখানে 47 জন রোগী ভর্তি হচ্ছেন, যাদের মধ্যে করোনা উপসর্গ এবং আক্রান্ত উভয়ে ছিল। এবং এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রায় বেলা 2টা পর্যন্ত জরুরি বিভাগের থেকে যেটি জানতে পেরেছি, প্রায় 17 জন নতুন রোগী ভর্তি হয়েছেন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে। অন্যান্য দিনের তুলনায় যেটি যদি বলি, তাহলে আসলে আমরা যেটি লক্ষ্য করছি, অন্যান্য দিন খানিকটা ফাঁকা থাকলেও আজকে কিন্তু সকাল থেকেই 4টা থেকে 5টা যে অ্যাম্বুলেন্স সেটা কিন্তু স্থির রয়েছে এখানে হাসপাতালের সামনে, একটার পরে একটা আসতেই আছে। এবং যে সমস্ত রোগীরা আসছেন তাদের অধিকাংশই কিন্তু কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাগুলো থেকে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে গ্রাম থেকে যে রোগী আসার সংখ্যাটি সেটি কিন্তু এখনও অব্যাহত আছে এবং গ্রামের মুমূর্ষু রোগীরাই কিন্তু এখানে অনেক বেশি আসছে, যাদের অক্সিজেন লেভেল অনেক কম। যদিও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত করোনার জন্য নির্ধারিত শয্যা রয়েছে, জানেন আপনি যে 513টি শয্যা, যার বিপরীতে কিন্তু আজকে 393 জন ভর্তি রয়েছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণ শয্যা রয়েছে। এই ক্ষেত্রে কোনো ধরনের সংকট নেই। যদিও হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে আইসিইউ যেই রয়েছে 30টি আইসিইউ, সেই 30টি আইসিইউ এর মধ্যে কিন্তু মাত্র 22টি আসলে করোনার জন্য নির্ধারিত। সে কারণে কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে, দীর্ঘ লাইনে থাকতে হচ্ছে আইসিইউ পাওয়ার জন্য। এবং এই অবস্থা ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা আসছেন তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে বলে এখানকার যিনি পরিচালক শামীম ইয়াজদানি তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সাথে আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 2টি পিসিআর ল্যাব রয়েছে সেখানে কিন্তু আজকে করোনা শনাক্তের হার 27.0। তো এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানের দিকে গুরুত্ব দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাথীলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানীর সড়কে প্রতিদিনই বাড়ছে মানুষ ও যানবাহনের উপস্থিতি। 12তম দিনে অবাধে রাস্তায় চলাচল করতে দেখা যায় সবাইকে। চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থানও অনেকটা শিথিল। তবে কোথাও কোথাও মাস্ক না পরার কারণে জরিমানা গুনতে হচ্ছে অসচেতন পথচারীকে। দেখে বোঝার উপায় নেই, দেশে কঠোর বিধিনিষেধ চলছে। গণপরিবহন না থাকলেও অন্য সব ধরনের যানবাহন রাস্তায় চলছে অবাধে। 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধের শুরুর দিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যেমন জোরালো তৎপরতা ছিল, তেমন রাস্তায় মানুষের আনাগোনাও ছিল কম। কিন্তু 1 আগস্ট কারখানা খুলে দেওয়ার পর বিভিন্ন অফিস চালু হয়, সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে বিধিনিষেধের আমরা রিপোর্টটিতে পড়ে যাচ্ছি। এখন আমরা চলে যাব সচিবালয়ে। দেশে চলমান কঠোর বিধি নিষেধ নিয়ে এক ধরনের সিদ্ধান্ত আসার কথা, সেখানে ব্রিফিং চলছে। সাহেব আছেন, আমাদের স্বাস্থ্য সচিব সাহেব ওনারা আছেন উপস্থিত। বন্ধুগণ, আপনারা জানেন যেটা আগস্ট মাস, এটা শোকের মাস। আমরা প্রথমে গভীর শ্রদ্ধা জানাই, যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ
15 আগস্ট বর্বর ঘাতক বাহিনী যাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, গভীর একদিকে নিন্দা জানাই এবং যারা সেদিন শাহাদত বরণ করেছেন তাদের সকলের পবিত্র আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে এই মহামারী করোনায় আমাদের যে সমস্ত সম্মানিত নাগরিকবৃন্দ জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আরও বিভিন্ন পেশার লোকেরা যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আপনারা দেখেছেন ঘোষণা করেছে যে আগামী 1 সপ্তাহে 1 কোটির বেশি লোককে ভ্যাকসিনেট করবে, ভ্যাকসিনেশন তাদের কাছে পৌঁছে দেবে। এবং অত্যন্ত ভালো খবর, যেটা প্রত্যেক গ্রামে গ্রামে অর্থাৎ ওয়ার্ডে, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা, সেই ওয়ার্ডে ন্যূনপক্ষে 2টি করে কেন্দ্র, অনেক ক্ষেত্র বিশেষ সিটি কর্পোরেশনগুলোতে 5টা 7টা করেও কেন্দ্র করে এই 1 সপ্তাহের মধ্যে 1 কোটির ঊর্ধ্বের লোককে ভ্যাকসিনেশন দেবে। যার ফলে আমরা আশা করছি যে মানুষের এসে কষ্ট করে ভ্যাকসিনের নেওয়ার পিছনে দৌড়াতে হবে না। আমাদের প্রশাসন বা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 14,000 কেন্দ্রে একসাথে একযোগে ভ্যাকসিন দেওয়া হবে। আমি আবার রিপিট করি, 14,000 কেন্দ্রে একযোগে এই সপ্তাহব্যাপী এই ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে আমরা অগ্রাধিকার দিব যারা একটু বয়স্ক লোক, কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে যারা মারা যাচ্ছেন বৃদ্ধ লোকেদেরই হয়তো মনে হয় যে শরীর রেজিস্ট্যান্স পাওয়ার একটু কমে গেছে, তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই সাথে শ্রমজীবী মানুষ বা যারা ছোট দোকানদার, কর্মচারী, বাসের হেল্পার, এদেরকে আমরা এই সময়ের মধ্যে স্ব ওয়ার্ড থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। যে ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। যেমন যারা দোকানদার, আমরা চিন্তা করেছি যে আগামী 11 তারিখ থেকে হয়তো সেটা খোলা হবে, কিন্তু একটা কর্মচারীও ভ্যাকসিন ছাড়া তার দোকানে আসতে পারবে না। সে যে ভ্যাকসিন দিয়েছে সার্টিফিকেট থাকতে পারবে। এমন সিস্টেম করা হয়েছে যে যাদের ভ্যাকসিন হবে সব ওয়েবসাইটে চলে যাবে, কেউ অসত্য তথ্য দিয়ে পার পাবে না। ওয়েবসাইট থেকে আমরা চেক করে নিতে পারবো প্রত্যেকটা ভ্যাকসিনেটেড পার্সন তথ্যাদি ওয়েবসাইটে সংরক্ষিত, সেখানেও আমাদের সমস্যা হবে না। কারণ আপনারা জানেন যে আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সেখানে যে শেখ রাসেল আমাদের ল্যাব আছে, সেখানে এই ফ্যাসিলিটি আছে। ইউনিয়নগুলোতে এই কেন্দ্র আছে, ডিজিটাল কেন্দ্র আছে, এবং গ্রামে আমাদের প্রায় যুবকের কাছে, ছাত্রদের কাছে সেখানেও ল্যাপটপ আছে। সেখান থেকে আমরা সরাসরি যাদের যখন ভ্যাকসিন দিব তাদের সহযোগিতা নিয়ে সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দেব, যাতে আপনারা বিশ্ববাসী বা যে কোনো লোক আমরা কেউ ভুল তথ্য দিতে না পারে বা রেকর্ড যথাযথভাবে থাকে। কাজে সেই সুবিধা কিন্তু আমাদের আছে আজকে বাংলাদেশে। সেইভাবেই আমরা সে ভ্যাকসিন নিয়েছে কিনা আমরা সেটা যাচাই করতে পারবো। দোকানপাট খোলার পূর্বে এই যে 7, 8, 9 3 দিন আমরা সুযোগ রাখলাম, যেহেতু প্রত্যেক গ্রামে গিয়ে
মানে ওয়ার্ডে গিয়ে ভ্যাকসিন দিবে, কারণ নেওয়ার কোনো সমস্যা হবে না। তারা যেন ভ্যাকসিন নিয়ে দোকানপাট খুলতে পারে বা তাদের ব্যবসা কেন্দ্র খুলতে পারে, সেই জন্য আমরা যে শুধু সময় বাড়াচ্ছি তা না, সেই সময়ের মধ্যে সে যাতে মানে স্বাস্থ্যের মানে ভ্যাকসিন নিতে পারে সেই সুযোগটা রাখার জন্যই আমরা 10 তারিখ পর্যন্ত সুযোগ দিচ্ছি এবং 11 তারিখ থেকে যাতে খুলতে পারে আজকের এই সভা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং গ্রামে গ্রামে আমরা লক্ষ্য করেছি যে মানুষ সাধারণত এই আপনার মাস্ক বলেন, যখন হাটে বাজারে যায় বা কোনো খোলা জায়গায় যায় বা দোকানপাটে যায়, চায়ের দোকানে যায়, কেউ মাস্ক পরে না। সেটা নিশ্চিত করার জন্য আমরা এই সভা মনে করেছে যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা সম্ভব না, তাদেরকে মোটিভেট করতে হবে মানুষকে। সেই মোটিভেশনের জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডে কমিটি করব, সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, তাদের নেতৃত্বে সেখানে বিভিন্ন সমাজকর্মী আছেন, ছাত্র আছেন, যুবক আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে। আমরা সবার কাছে আহ্বান জানাবো তারা স্বেচ্ছায় মানে এই কমিটির মধ্যে এসে অংশগ্রহণ করে এই কমিটির মাধ্যমে এই জনগণের ক্ষমতা দিয়েই আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে যারা প্রত্যেকটা নাগরিক যেন ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হয়, অর্থাৎ মাস্ক পরা ছাড়া কোনো লোক বের হলে ওই কমিটি যাতে তাদেরকে বারণ করে বিরত রাখতে পারে, সেইভাবে আমরা আজকের সিদ্ধান্ত নিয়েছি। কারণ কেবল ধরেন আইন করেই তো সব কাজ করা যায় না, এরা বুঝছেন। সেজন্য গণসচেতনতা যেটা বলে সেইটার লক্ষ্যেই আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আপনারা মসজিদের ইমাম বলেন বা স্কুলের শিক্ষক বলেন, সিভিল সোসাইটির লোক বলেন, ব্যবসায়ী বলেন, সবাইকে নিয়েই আমরা এই গণসচেতনতা শুধু সৃষ্টি না, মাস্ক পরিধান করা নিশ্চিত করা, গণসচেতনতা সৃষ্টির সাথে সাথে মাস্ক পরিধান করারও নিশ্চিত করার জন্য আমরা আজকের সবাই সিদ্ধান্ত নিয়েছি। সেইভাবেই সরকারের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হবে সবাইকে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে চাহিদা মতো ভ্যাকসিন, এই করোনা ভাইরাস কতদিন চলবে আমরা কেউ জানি, একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলাই জানে। এটা কি 6 মাস চলবে, না আরো 2 বছর চলবে, না 1 মাস চলবে, আমরা অনিশ্চয়তার। আমরা আজকে সবাই গুরুত্ব দিয়েছি যত শীঘ্র সম্ভব আমাদের দেশে আমরা যদি নিজেরা পারি, আমাদের সেই সক্ষমতা থাকে, অর্থাৎ আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাই, আমাদেরও কিছু বিজ্ঞানীর অথবা কোলাবোরেশনে অন্যের সাথে সহযোগিতা, অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করে আমরা যাতে নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি, এবং সেটা করা সম্ভব হলেই আমরা সবাইকে তখন ভ্যাকসিন দিয়ে দেব। তখন আর আমরা আশা করছি যে এই যে আজকে যে মৃত্যু আমরা খুব শঙ্কিত জাতি, খুব শঙ্কিত যেভাবে মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, তিনি সর্বাত্মক তার টিম নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের দেশে কিভাবে ভ্যাকসিনটা তৈরি করা যায়, নিজেরা না পড়লে অন্য দেশের সাথে যৌথভাবে আমরা চুক্তি করে ভ্যাকসিন তৈরি করব। সেই ধরনের কিছু প্রস্তাবনা আছে, ওনারা বিবেচনা করছেন। খুব দ্রুতই আমরা চেষ্টা করব যত অল্প সময়ের মধ্যে, এগুলো তো 4-5 মাস লেগে যায়, এরকম সময়ের মধ্যে যাতে আমরা নিজেদের দেশে উৎপাদন করতে পারি, সেটার উপর আমরা খুব জোর দিয়েছি। আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যেহেতু আমাদের এখন বর্তমানে ইয়ের অভাব, মানে আইসিইউ সিটের অভাব, ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর নেতৃত্বে প্রায় 600-র উপরে বেডে করেছেন। আগামী শনিবার 3 থেকে খোলা হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কনভেনশন সেন্টার ছিল, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের জাস্ট বিপরীত দিকে উত্তর পার্শ্বে, সেখানে শনিবার দিন থেকে আমরা আশা করছি, মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এই ডেডিকেটেড একটা কেন্দ্র
তারা স্থাপন করতে যাচ্ছে আইসিইউর রোগীদের জন্য, কোভিড রোগীদের জন্য। আমরা অনুরোধ করব যে এক শ্রেণীর লোক অপপ্রচার করছে, আমরা আপনাদের মাধ্যমে বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করব যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, সরকারের পূর্ণ সক্ষমতা নিয়ে চেষ্টা করে যাচ্ছে মোকাবেলা করার জন্য। তবে একটি কথা এটা আমাদেরও মেনে নিতে হবে, যেহেতু আমরা প্রডিউস করি না, আমরা উৎপাদন করি না, আমাদের তো ঘাটতি আছে, আমাদের কিছুটা অন্যের উপর নির্ভর করতেই হয়, সেটা বাস্তবতা। আমাদের চুক্তি হয়েছে প্রায় 20 কোটির উপরে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আপনাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু সেগুলো সরবরাহ পাওয়াটা অনেক সময় নির্ধারিত সময়ে যদি না হয়, বিকল্প কিভাবে আমরা করতে পারি সেই সমস্ত ব্যাপারে আমরা থ্রেডবেয়ার পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করেছি। আমরা যাতে নিশ্চিত করতে পারি যার যেটা আশ্বাস দিয়েছে, যারা যেটা কমিটমেন্ট করেছে যে আমাদেরকে এগুলো সাপ্লাই দিবে, আমরা নগদ পয়সা কিনলেও কিন্তু সবসময় পাওয়া যায় না, এই অভিজ্ঞতা আমাদের অতীতেও আছে। কাজেই কিছুটা তো নির্ভর করতেই হয়, যেহেতু অন্যের কাছ থেকে আমরা পাই। তাই আমরা কোনো রকম অপপ্রচারে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, অনেকে নানান রকম কথা বলে, এইটা খারাপ ওইটা ভালো, এই সেই, আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সর্বশ্রেণীর সকল পেশার মানুষের কাছে বিনীত অনুরোধ করছি যে এইটা কারো অবহেলার কারণে নয়, এটা কারো সৃষ্ট নয়, এটা বৈশ্বিক সারা বিশ্বব্যাপী, এইটা কারো হাত নাই এখানে। এই কথাটা বিবেচনা করে যাতে মানে আমাদের একটু কথা বলি, সেই আবেদনটুকু আমরা রাখব। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কিছু শিল্প, রপ্তানিমুখী শিল্প আমরা খুলে দিয়েছি। এই জন্য খুলে দেওয়া হচ্ছে যে না হয় আমাদের বিশ্ব বাজার হারাতে হবে, কারণ আমাদের অর্থনীতিকেও তো বাঁচিয়ে রাখতে হবে। আমাদের মানুষের জীবন যেমন রক্ষা করা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, একই সাথে দেশের অর্থনীতিকে সচল রাখা সেটাও দায়িত্ব। সেই কারণে কিছু শিল্প কলকারখানা রপ্তানিমুখী করা হয়েছে, অন্যান্য শিল্প কলকারখানাও আমরা খুলে দিচ্ছি। খুলে দেওয়ার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং 11 তারিখ থেকে সমস্ত দোকানপাট ইত্যাদি যানবাহনও চলবে সব একত্রে না। সেখানে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে, জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করব বাই রোটেশন যাতে চলে। মনে করেন গাজীপুর থেকে 100 গাড়ি আসে ঢাকা প্রতিদিন, 100 না, এখন 30টা আসুক বা 50টা আসুক, আজকে এগুলো যাবে, কালকে অন্য গ্রুপ যাবে, এরকম তারা রোটেট করে দিবে। সেখানে শ্রমিক নেতা এবং পরিবহন নেতা এবং যারা পরিবহনের মালিক তাদের সাথে বসে, যেমন লঞ্চ, স্টিমার আছে বা রেল আছে, সেগুলো যে চলবে সব যে পরিমাণে আজকে চলছিল অতীতে সেই পরিমাণে না চলে সীমিত আকারে সেখানকার মানে কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবে। যেমন রেল হয়তো 10টা চলতো, এখন হয়তো 5টা চলবে, কোন কোন সময়ে কোনটা ছাড়বে, কীভাবে ছাড়বে, কোথেকে, এগুলো স্ব মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট জাতিকে অবহিত করবে, জনগণকে অবহিত করবে, যাতে মানুষের মধ্যে কোনো রকম গ্যাপ না থাকে। মোটামুটি আমাদের এইটাই আজকের এই আলোচনা ছিল। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেটা অবহিত করলাম এবং আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। 10 তারিখ আমরা তো বলেছি যে 10 তারিখ পর্যন্ত আমরা বৃদ্ধি করেছি, 11 তারিখ থেকে ইনশাল্লাহ খুলবে। এখন সেটা তো আমরা বলছি কন্ডিশনাল, সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে। এমনকি আমরা যারা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বাদ পড়েছে, যারা মুভ করবে 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক যদি রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায়, মোটরসাইকেলে হোক, বাইসাইকেলে হোক,
হুন্ডা দেওয়া হোক, ওই যে টেম্পু দেওয়া হোক, বাসে হোক, ট্রেনে হোক, লঞ্চে হোক, নোবডি ইজ অ্যালাউড টু মুভ। তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে, কারণ আমরা সেই সুযোগ করে দিচ্ছি, আমরা তাদেরকে অগ্রাধিকার দিচ্ছি যে গ্রামে গ্রামে ভ্যাকসিন আমরা পৌঁছে দিচ্ছি। বলতে পারবে না যে আমরা এসে পাই না, শুধু ঢাকা শহরে হবে না, 14,000 কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কাজেই আমরা 11 তারিখ থেকে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করব। আরেকটা কথা বলে নেই, তো এই প্রশ্ন হইতে পারে, এমন কথাও আসছে যদি তারা আইন না মানে তাহলে সরকার হয়তো অধ্যাদেশ জারি করে, দরকার যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই, আইন করতে পারবে না, অধ্যাদেশ জারি করে হলেও কিছু মানে শাস্তি ইম্পোজ করার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেওয়া হতে পারে। যদি আমরা দেখি যে আমাদের এই আবেদন নিবেদন অনুরোধে কাজ হচ্ছে না, মানে স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মাস্ক পরিধান করছে না, তাহলে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। 10 তারিখ পর্যন্ত কঠোর লকডাউন বিধিনিষেধ বৃদ্ধি করেছে সরকার, সেই খবর জানাচ্ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। আমরা এতক্ষণ ছিলাম সচিবালয়ে। জাপান থেকে আরও 6 লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকা টিকা দেশে আসছে আজ। বিকেল 3টার দিকে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালানটি পৌঁছানোর কথা রয়েছে। করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে পাঠানো টিকার এটি 3য় চালান। এর আগে গত 24শে জুলাই প্রথম দফায় 2,45,000 এবং 31শে জুলাই দ্বিতীয় দফায় অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8 লাখ টিকা জাপান থেকে দেশে এসে পৌঁছায়। এদিকে করোনা মহামারীর মধ্যে আতঙ্কের অপর নাম ডেঙ্গু। যদিও রাজধানীতে এডিস মশা নিধনের সব তৎপরতা অভিজাত এলাকাতেই, বস্তিতে 6 মাসেও ছিটানো হয় না ওষুধ। মশার উৎপাতে অতিষ্ঠ বস্তিবাসী বলছেন জ্বর হলে হাসপাতালেও যান না তারা। এদিকে ডেঙ্গু রোগীদের তথ্য নিয়ে এলাকা ভিত্তিক র্যাপিড অ্যাকশন নেয়ার কথা জানালেন মেয়র আতিক। প্রতিদিনই যেখানে রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যায়, সেখানে রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক বা নির্মাণাধীন ভবনে অহরহই মিলছে এডিস মশার লার্ভা। তবে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে তাল মিলিয়ে এডিসের লার্ভা ধ্বংসে ছিটানো হচ্ছে না ওষুধ। নগরবাসী বলছেন এলাকায় মেয়র এলে 3-4 মাসে 2 একবার মহল্লার মূল সড়কে ওষুধ দেওয়া হয়। আর বস্তিবাসীর দাবি গত 8-10 মাসেও মশার উৎপাত থেকে রক্ষায় ওষুধ পাননি তারা। ধুমা টুমা সব বড় মেশিন আসে না, এমনি যে স্ক্রিন সিরিজ দেয়, অন্ধারা রাস্তা দিয়ে যায়, উপর দিয়ে আসে, উপর দিয়ে যায়, নিচে এলাকায় নামে না। মশা লিয়ে খানুন যায়, খারিলি তো মশাই কাজ দিয়ে নে খাটান হিনি কামড়ানি শুরু করে। প্রতিটা ড্রেনে ওষুধ ছাড়িয়া দেখ 20 মশা থাকবো না এদের। সেই ওষুধ দেয় আমি দেখিনি, আমি তো ওখানেই থাকি, আজকে 7 বছর ধরে থাকি ওখানে। মেন রাস্তাতে দেয়, কিন্তু ওদিকে না, ওদিকে দেন। এদিকে তো ডেঙ্গুর অবস্থা অনেকই, বিকালটা হলে অনেক মশা, অনেক রিক্সি তো আছে এখানে, কোনো ব্যবস্থা নেই। মাসে 2 মাস 3 মাস পর ওষে দেয় না, অল্প দিয়ে চলে যায়, ওই সাইডে দেয়। 6 মাসের উপরে হবো, 6 মাস আগে বোধহয় একবার ওষুধ দিছি। তারা বলছেন জ্বরের চিকিৎসা নিতে হাসপাতালেও যাওয়া হয় না বেশিরভাগ সময়। বেশিরভাগ নিম্নস্থলীয় লোক তো টুকটাক কারো জ্বর সর্দি আসলে এরা মনে করেন টুকটাক হসপিটালে তো যাইতে পারে না, ফার্মেসি থেকে টুকটাক ওষুধ আইনা চলে। তবে উত্তরের মেয়র বলছেন ওয়ার্ড ভিত্তিক 10টি করে কমিটি করে দেওয়া আছে। এছাড়া ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালগুলো থেকে রোগীদের ঠিকানার তালিকা দিলে সেসব এলাকায় ডেঙ্গু নির্মূলে র্যাপিড অ্যাকশন নেবেন বলেও জানান তিনি। প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর থেকে শুরু করে সিটি কর্পোরেশন স্টাফ যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু যোগাযোগ কিন্তু করছে। যদি কেউ যদি করে না থাকে, সেই তথ্য যদি আমাদের কাছে আসে, ডেফিনেটলি আমরা সেটা দেখব। যদি কোনো অঞ্চলে বাদ থাকে, একটি ওয়ার্ডকে আমরা যখন 10টি অঞ্চলে ভাগ করেছি, তখন ওখানে আমরা যা পেনিট্রেট করার চেষ্টা করছি আমরা, এবং এটি অব্যাহত থাকবে। যেসব এলাকাতে বস্তিরা থাকেন, ওই এলাকা কিন্তু বস্তিতে কিন্তু টিম আছে, কিন্তু এটাও কিন্তু সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। তবে ডেঙ্গু নির্মূলে নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান মেয়র আতিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের কেউই গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বস্তিবাসীদের জন্য স্বল্প ভাড়ায় আধুনিক ফ্ল্যাটে আবাসনের ব্যবস্থা করা হবে। তবে বস্তিবাসীরা গ্রামে ফিরতে চাইলে তাদের দেওয়া হবে জমিসহ বাড়ি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গণপূর্ত মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রত্যেক জেলার সমন্বিত সরকারি ভবন নির্মাণ করা হবে বলেও ঘোষণা দেন সরকার প্রধান।
ঘনবসতির রাজধানীতে ভাসমান মানুষের ঠাঁই হয় বস্তিতে। তাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে কোনো রকমে টিকে থাকার নামই জীবন। এবার এসব আধুনিক ভবনের বাসিন্দা হতে যাচ্ছেন অবহেলিত রাজধানীবাসীরা। সারা জীবন ঝুপড়ি ঘরের এই বাসিন্দাদের জন্য মিরপুর 11 নম্বরে সুবিন্যস্ত আবাসিক ভবনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভাড়াভিত্তিক এমন 300 ফ্ল্যাট হস্তান্তর করা হলো সুবিধাভোগীদের মধ্যে। এছাড়া গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজধানীর 5টি এলাকায় প্রায় 2500 ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। পাশাপাশি মাদারীপুরে নির্মিত হয়েছে সমন্বিত সরকারি অফিস ভবন। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করা হয় বস্তিবাসীর জন্য ফ্ল্যাটের বরাদ্দপত্র। শেখ হাসিনা বলেন, তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে জাতির পিতার লক্ষ্য অনুসরণ করেই কাজ করছে সরকার। পর্যায়ক্রমিকভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব, কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে। তো যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব। আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেব। জেলা শহরে সরকারি সব সেবা পেতে বিদ্যমান দপ্তরগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসার নির্দেশনাও দেন সরকার প্রধান। জেলা ভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। জনগণ যেন একবারে এক জায়গায় যে সব ধরনের সরকারি সেবা পেতে পারে সেই সুযোগটা করে দেওয়া। এক জায়গায় বসে তার সব কাজগুলি করে আসতে পারবেন, একটা সমন্বয় থাকবে, পাশাপাশি আমার জমিরও সাশ্রয় হবে। এছাড়া পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ করে দাপ্তরিক সুবিধার পাশাপাশি কর্মচারীদের আবাসন নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, লকডাউনে বিক্রি করতে না পারায় খাতুনগঞ্জে পচে গেছে বিদেশ থেকে আনা টনকে টন আদা রসুন। কোটি টাকার লোকসানের মুখে ব্যবসায়ীরা। 3 দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, সাথীলা, কিছুক্ষণ আগে হেলেনা জাহাঙ্গীরকে কিন্তু আদালতে তোলা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে মামলায় 3 দিনের রিমান্ডে ছিলেন, সেটি হচ্ছে গুলশানের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়। এই মামলায় 3 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়েছিল এবং কিছুক্ষণ আগে তাকে আদালতের এজলাসে তোলা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রসিকিউশন বিভাগ থেকে যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 10 দিনের রিমান্ড চাইবেন এবং তার বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে। একটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা, আর একটি হচ্ছে টেলিযোগাযোগ আইনি মামলা। এই 2টি মামলাতেও তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে এবং গ্রেফতার দেখানোর পরই ওই 2টি মামলাতে তাকে 12 দিনের রিমান্ড নেওয়া হবে। অর্থাৎ আজকে এই হেলেনা জাহাঙ্গীরকে 3 মামলায় আরও 22 দিনের রিমান্ড চাইবেন প্রসিকিউশন বিভাগ, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর হেলেনা জাহাঙ্গীরের 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে গতকালকে গাবতলী থেকে। সেই 2 সহযোগীকেও আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে আদালতে আনা হবে এবং তাদেরও এই যে মামলাগুলো হয়েছে এই মামলায় অন্তর্ভুক্ত করে তাদেরও রিমান্ড চাইবে র্যাব। এই মূলত এই হচ্ছে মামলার প্রেক্ষাপট। আর হেলেনা জাহাঙ্গীরকে 29শে জুলাই রাতে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয় এবং তার বাসায় মদ পাওয়া যায়, ওয়াকিটকি, চাকু, হরিণের চামড়া সহ বিভিন্ন অপরাধের যে সামগ্রী সেগুলো পাওয়া যায়। এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখেছি হেলেনা জাহাঙ্গীরকে আদালতে নিয়ে আসা হয়েছিল। নিয়ে আসার পরে তাকে 3 দিনের রিমান্ড দিয়েছিলেন। তো এখন পর্যন্ত যেটি হচ্ছে যে কিছুক্ষণ আগেই হেলেনা জাহাঙ্গীরকে আদালতে তোলা হয়েছে। আমরা জানতে পেরেছি 3টার দিকে তার বিরুদ্ধে রিমান্ড চেয়ে প্রসিকিউশনের যে 3টি পৃথক আবেদন, অর্থাৎ 22 দিনের রিমান্ড চেয়ে যে আবেদন, সেটির বিষয়ে শুনানি হবে। এবং অন্যদিকে হেলেনা জাহাঙ্গীরের আইনজীবীরা জানিয়েছেন তারা আবারও জামিন আবেদন করবেন এবং রিমান্ডের বিরোধিতা করে আদালতে শুনানি করবেন। তো এই ছিল মূলত সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করা এবং আদালতে তোলা এবং রিমান্ড শুনানির বিষয়ে সবশেষ। আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। মাদক মামলায় গ্রেফতার মডেল পিয়াসা ও মৌয়ের সঙ্গে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।
এই দুই মডেলকে ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধের বিষয়টিও তদন্ত করছেন তারা। বিশ্লেষণ করা হচ্ছে পিয়াসা ও মৌয়ের বাসা থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ ও আলামত। রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ আক্তারের গ্রেফতারের ঘটনায় গোয়েন্দা পুলিশের তদন্তে এসেছে নতুন মোড়। তাদের ব্যবহার করে সংঘবদ্ধ ব্ল্যাকমেইলের নৈপথ্যের রাঘব বোয়ালদেরও খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। এদেরকে কারা এই পেশা আনার পিছনে কারা কাজ করেছে, প্যাট্রনাইজ করেছে, এবং নিশ্চয়ই কোনো ভিআইপি ব্যক্তিবর্গ রয়েছে যে তাদেরকে এই রাতের পার্টিতে এনে বিভিন্ন সঙ্গ দেওয়া কাজগুলি করছে। আমরা এগুলি ক্ষতি দেখছি, আমরা সিসিটিভিগুলি দেখব, আমরা মোবাইলগুলি করছি। একই সাথে দুই মডেলের সম্পদ ও আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়। তারা যে মার্সিডিজ বা BMW গাড়ি ইউজ করেন, তারা যে প্যাসেঞ্জার্স করে বাসাতে একা থাকেন, এটার উৎসটা কোথায়? সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় এই ধরনের অপরাধ বাড়ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বাড়িওয়ালা, ফ্ল্যাটওয়ালা বা বিভিন্ন ব্যক্তিবর্গ অভিযোগ করছে, সেই কারণে আমরা অভিযোগগুলি খতিয়ে দেখছি। পিয়াসা ও মৌয়ের বাসায় পাওয়া আলামত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ। তাদের প্রতারণার শিকার অনেক ভুক্তভোগী পুলিশের দ্বারস্থ হচ্ছেন বলে জানান তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ডিপোর ভেতরে ট্রায়াল শেষে চলতি মাসেই ভায়াডাক্টে উঠবে দেশের প্রথম মেট্রো রেল। এই পর্ব শেষে আনুষ্ঠানিক ট্রায়ালে যাবে মেট্রো রেল। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, জুলাই শেষে দেশের প্রথম মেট্রো রেলের সার্বিক অগ্রগতির ৭০%। রাশেদ লিমনের রিপোর্ট। ছোট্ট পরিসরে হলেও টেস্ট রানের আনুষ্ঠানিকতা প্রথম কোচ দিয়েই সেরে নিয়েছে কর্তৃপক্ষ। এর পরের ধাপ ডিপোর ভিতরে ট্রায়াল রানের কাজ এখন শেষ পর্যায়ে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই ধাপের পরেই চলতি আগস্টেই ভায়াডাক্টে উঠবে স্বপ্নের মেট্রো রেল, আর সেটি ঠিকঠাক হলেই হবে আনুষ্ঠানিক ট্রায়াল রান। এক একটা লাইনের ফাংশন এক এক রকম, সেই লাইনগুলোর যে টেস্ট, সেই লাইনগুলোর টেস্ট আমরা প্রায় শেষের দিকে আসছে। আমরা অগাস্ট মাসে ভায়াডাকের উপরে যে রেলটা চলাচল করবে, সেই যে টেস্টটা আমরা আশা করছি যে অগাস্ট মাসের ভিতরে আমরা শুরু করতে পারবো। ভায়াডাকের উপর দিয়ে ট্রেন চলাচলের যে রান, সেটা হবে। এটা কিন্তু ট্রায়াল রান না। আমরা ট্রায়াল রান যখন আসবে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে ঘোষণা দেব। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন, এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। প্রথম 9টি স্টেশনের অবকাঠামো প্রায় শেষ। প্রথম 5টিতেই বসেছে শেড, 3টিতে বসানো হয়েছে চলন্ত সিঁড়িও। জুলাই শেষে সার্বিক অগ্রগতি প্রায় 70%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য যে অগ্রগতি, সেটা 87.80%, এবং দ্বিতীয় পর্যায়ে যে পূর্ত কাজের অগ্রগতি, এটা 65.48%, এবং আমাদের ENM সিস্টেমের এবং রোলিং স্টকের যে অগ্রগতি, এটা 59.48%। এই আগস্টেই তৃতীয় ও চতুর্থ কোচের সেট দিয়াবাড়ির ডিপোতে এসে নোঙর করবে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে বিক্রি করতে না পারায় দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে পচে গেছে বিদেশ থেকে আনা বিপুল পরিমাণ আদা ও রসুন। এ বিষয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার শফিকুল আলম। শফিক। সাথিলা, আপনি হয়তো জানেন দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধ চলছে। সেই বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে চীন, মায়ানমার সহ বিভিন্ন জায়গা থেকে যে ভোগ্য পণ্যগুলো আনছেন, সেগুলো বিক্রি করতে পারছেন না খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এতে কিন্তু পচে যাচ্ছে কিন্তু বিভিন্ন যে আদা, রসুন সহ। আপনাকে দেখায় যে বস্তায় বস্তা আপনি দেখতে পাচ্ছেন, অনেক আদা কিন্তু একেবারে পচে নষ্ট হয়ে গেছে। এক বস্তা আদার দাম যেখানে 2000 টাকা, 2500 টাকা, সেখানে ক্রেতারা চাচ্ছেন মাত্র 10 টাকা। তারা
সে ক্ষোভে কিছু করতে না পেরে কিন্তু এই আদাগুলো খালে ফেলে দিচ্ছে। প্রতিদিন আজকে আমি এখানে বেশ কয়েকটি 4-5টি গুদামে এসেছি, এখানে প্রায় 20 টনের মতো রসুন, পচা রসুন পেয়েছি এবং আদা পেয়েছি 4 থেকে 5 টনের মতো, যেগুলোর বাজার মূল্য কিন্তু প্রায় 20 থেকে 25 লাখ টাকা। প্রতিদিনই কিন্তু এই পরিমাণ কিন্তু আদা এবং রসুন চট্টগ্রামের খাতুনগঞ্জে বিভিন্ন আড়তে পৌঁছে যাচ্ছে। তারা যে যুক্তি দিচ্ছে সেটা হচ্ছে দূর দূরান্ত যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এখানে আসতে পারছে না এবং আসতে না পারায় কিন্তু পণ্যগুলো পৌঁছে যাচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে বন্দরে যে বিভিন্ন কন্টেইনার যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো যদি এখানে গুদামের যদি এখানে বিক্রি না হয় তাহলে সেখান থেকে বন্দর থেকে পণ্যগুলো আনতে পারে না। তো বন্দরের সেখানে পরে থেকে কিন্তু বন্দরেই কিন্তু অনেক রসুন এবং আদা সহ বিভিন্ন ভোগ্যপণ্য জেনে পচে যাচ্ছে এবং তারা বলছেন যে এমনিতে তারা ক্ষতির মুখে পড়েছেন, আবার যে পচে যাচ্ছে সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। কারণ আপনি হয়তো জানেন আদা এবং রসুনের দুর্গন্ধ ছড়ালে কিন্তু মানুষ থাকতে পারে না, সেজন্য প্রতিদিন যেগুলো পচে যাচ্ছে সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের বড় যে গাড়ি আছে সেগুলো এসে কিন্তু নিয়ে যাচ্ছে। আপনি জানেন যে 1 কেজি রসুনের মূল্য কিন্তু 80 থেকে 90 টাকা, সেগুলো 1 টাকাও বিক্রি করতে পারছে না। আদা যে 85 টাকা আদা 1 টাকাও বিক্রি করতে পারছে না এবং যে মিয়ানমারের যে আদা যে 40 থেকে 45 টাকা সেগুলো 1 টাকাও বিক্রি করতে পারছে না। অনেকে কিন্তু মাত্র প্রতি বস্তা চাচ্ছে 5 থেকে 10 টাকা, সেগুলো তারা ক্ষোভে সেগুলোকে ফেলে দিচ্ছেন। এখানে পাশে একটি খাল রয়েছে, সেই খালে কিন্তু ফেলে দিচ্ছেন। আপনি হয়তো জানেন চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার হচ্ছে চট্টগ্রামের এই খাতুনগঞ্জে। এই খাতুনগঞ্জ অর্থাৎ বন্দর থেকে যে ভোগ্যপণ্যগুলো যেগুলো আসবে, বিশেষ করে চীন, তাইওয়ান সহ বিভিন্ন দেশ থেকে যে ভোগ্যপণ্যগুলো সেগুলো আসে, সেগুলো প্রথমে কিন্তু চট্টগ্রামের এই খাতুনগঞ্জে আসে। খাতুনগঞ্জে আসার পর সেগুলো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন যে বাজার রয়েছে সেখানে। তো এখানে যদি এই মুহূর্তে যদি এরকম বিক্রি করতে না পারে, যদি পণ্যগুলো পচে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার এগুলো সংকট দেখা দিতে পারে। যখন লকডাউন বা বিধিনিষেধ খুলবে তখন সংকট দেখা দিতে পারে, তখন এইরকম পণ্যের দাম আবার হু হু করে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সাথীলা, এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। যুক্তরাষ্ট্র থেকে বিপুল অঙ্কের বিদেশি বিনিয়োগ আসছে বাংলাদেশে, এমন আশার কথা ব্যক্ত করে শেষ হলো 4 ধাপের বিনিয়োগ বিষয়ক রোড শো। শেষ দিন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে বক্তারা তুলে ধরেন বাংলাদেশে বিনিয়োগ করলে তারা কি কি সুবিধা পাবে সেই বিষয়গুলো। তুলে আনা হয় তথ্য প্রযুক্তি খাতে বিশাল সম্ভাবনার বিষয়টি। মার্কিন বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা সন্তুষ্ট বাংলাদেশের ব্যাপারে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি থেকে সহকর্মী লস্কর আর মামুনের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিকভাবে অনেকটাই ভালো অবস্থানে বাংলাদেশ। রয়েছে তথ্য প্রযুক্তি খাতে অপার সম্ভাবনাও। বিশ্বের তথ্য প্রযুক্তির রাজধানী খ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সপ্তাহব্যাপী রোড শোর শেষ ধাপে এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে, যা শুনে মুগ্ধ হয়েছেন মার্কিন নাগরিকরা। তৈরি পোশাক, ওষুধ শিল্প, চামড়া, কৃষি, তথ্য প্রযুক্তি খাত সহ শেয়ার বাজারে বিনিয়োগের মতো শতাধিক খাত রয়েছে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা এসে লগ্নি করতে পারেন। এতে কেবল বাংলাদেশেরই লাভ নয়, বেশি মুনাফা পাবেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরাও, এটাই বুঝিয়েছেন বক্তারা। এবারের রোড শোতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের চেয়েও বেশি বিদেশি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেশ কিছু বিনিয়োগকারী এসেছেন, 8-10টা বড় কোম্পানি। আমি নিশ্চিত জানি তারা বাংলাদেশে যাবেন হেলথ সেক্টরে এবং ডিজিটাল ডেভেলপমেন্ট সেক্টরে। I think it's important to invest in Bangladesh. It's an upcoming and growing country with such a young population. আমি মনে করি বাংলাদেশের জন্য এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। দেশটি যে অর্থনৈতিক অগ্রগতি এবং তথ্য প্রযুক্তিগতভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে এর প্রধান কারণ দেশটির মোট জনসংখ্যার বেশিরভাগই তরুণ। যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ রয়েছে সেখানে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, সিলিকন ভ্যালির সান্টা ক্লারা সিটি মেয়র লিসা গিলমোর সহ তথ্য প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। গত 26 জুলাই নিউ ইয়র্কে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করা হয়। এরপর 28 জুলাই ওয়াশিংটন ডিসি এবং 30 জুলাই লস অ্যাঞ্জেলেস এবং সবশেষ 2রা আগস্ট সিলিকন ভ্যালিতে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রোড শো। কোভিডের এই দুঃসময়ে অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এমন উদ্যোগের প্রশংসা করেছে বিভিন্ন মহল। বিশ্বের বুকে বাংলাদেশ এক সমৃদ্ধশালী দেশ, এমন আনন্দ বার্তাই পাওয়া গেল এই সুবিশাল আয়োজন থেকে। আগামীতে বাংলাদেশ পাবে এক মোটা অঙ্কের বিনিয়োগ,
এমনটাই প্রত্যাশা আয়োজকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল হায়াত, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-20 সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে ছাড়াই সফরে আসা অজিদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে টি-20 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার আভাস দিয়েছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু হবে সন্ধ্যা 6টায়। মাঠেও এমন সব শট খেলবেন শামীম পাটোয়ারি, হারারের পারফরম্যান্সের পর সে আশা করতেই পারেন রাসেল ডোমিঙ্গো। শামীমের 7 নম্বর পজিশনের পর থেকে লোয়ার অর্ডারের সেরা কম্বিনেশন খুঁজতে ঘাম ঝরাতে হচ্ছে কোচকে। বড় টার্ন না থাকলেও স্পিনাররা সুবিধা পাবে সম্ভাব্য এমন উইকেটের জন্য একজন বাড়তি স্বীকৃত স্পিনার খেলালে কপাল খুলতে পারে নাসুমের। সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হবে সাইফুদ্দিন কিংবা শেখ মেহেদিকে। টিমের জন্য একটা বড় অপরচুনিটি এবং দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় অপরচুনিটি টু শো স্ট্যান্ডার্ড। এই সিরিজে ব্যাটিং অর্ডারে কিছুটা ওপরে খেলতে হবে মাহমুদুল্লাহকে। মিডল অর্ডারে দীর্ঘদিনের সঙ্গী মুশফিককে মিস করছেন ক্যাপ্টেন। সোহান, আফিফ এবং শামীম দে have that capability to finish the game. একাডেমি মাঠে অজিদের সকালটা কাটে বাংলার মাটিতে স্পিনের ঝাঁজ বোঝার চেষ্টায়। ঘণ্টা দুয়েকের অনুশীলনে মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েডদের প্রতিপক্ষ অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসনরা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4-1 টি-20 সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষেও সিরিজ জয়ের চেয়ে টি-20 বিশ্বকাপের টিম কম্বিনেশন সাজানোটাই বেশি গুরুত্ব পাচ্ছে অতিথিদের কাছে। 3 বছর দলের টপ অর্ডারে খেলেছি, হুট করে মিডল অর্ডারে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং হবে। আর প্রতিটি দলই লোয়ার মিডল অর্ডারে আন্দ্রে রাসেলের মতো কাউকে চাইবে। এই পজিশনে বিশ্বকাপে ভালো সার্ভিস দেওয়ার মতো কাউকে খুঁজছি আমরাও। শ্রাবণের থেমে থেমে বৃষ্টিতে পানি জমছে কোথাও কোথাও। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ জুড়েই এমন বৃষ্টির শঙ্কা থাকবে। তবে সেসব ভাবনা পেছনে ফেলে অজিদের প্রথম ম্যাচেই চমকে দেওয়ার ছক কষছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 আগস্ট পর্যন্ত বাড়ল কঠোর বিধিনিষেধ। 11 তারিখ থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। করোনায় ঢাকার বাইরে 163 মৃত্যু। রাজধানীর অভিজাত এলাকাতেই আটকে আছে এডিস নিধনের তৎপরতা। বস্তি এলাকায় 6 মাসেও ছিটানো হয় না ওষুধ। ডেঙ্গু রোগীর তথ্য নিয়ে উত্তরে এলাকা ভিত্তিক কর্মসূচির পরিকল্পনা। এবং দেশে একজন মানুষও থাকবে না গৃহহীন। বস্তিবাসীর জন্য আধুনিক আবাসনের আশ্বাস প্রধানমন্ত্রীর। গ্রামে ফিরতে চাইলে দেওয়া হবে জমি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।